এবার আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান, পুরস্কার প্রদান। প্রথমে মহারাজা ক্যান্ডেল সুবর্ণ জয়ন্তী বর্ষ ছোট গল্প প্রতিযোগিতার পুরস্কার। এই প্রতিযোগিতায় যারা বিচারক ছিলেন, শতদল মিত্র, সর্বাণী বন্দ্যোপাধ্যায় এবং সাধন চট্টোপাধ্যায়, আপনারা মঞ্চে আসবেন। আপনাদের গল্প দেখা, আপনাদের বিচার, বাংলা গল্পকে আপনারা কিভাবে দেখলেন, একসঙ্গে এতগুলো গল্প, সেখান থেকে গল্প বেছে নেওয়া, এই বিষয়ে আমরা একটু সংক্ষিপ্তভাবে শুনব। শতদল মিত্র, সর্বাণী বন্দ্যোপাধ্যায়, সাধন চট্টোপাধ্যায়। সুবীর মজুমদার, আপনিও আসবেন। প্রথমত আমরা তিন বিচারককে আগে একটু বরণ করে নেব। মহারাজা ক্যান্ডেলের আমরা অন্ধকার দূর করি, চিরঞ্জয় চক্রবর্তী বরণ করে দিচ্ছেন। উঠে দেওয়া হচ্ছে কথামালার লেদার ব্যাগ, ভাষা ও ভবিষ্যতের তরফ থেকে উপহার সামগ্রী এবং মহারাজা ক্যান্ডেলের উপহার সামগ্রী, 3 সেটে দেওয়া হচ্ছে বিচারকদের। হ্যাঁ, কথাবার্তার তরফে দেওয়া হয়েছে, বলা হয়েছে। না, বিচারকরা যখন বলবেন তখন তাদের উপহার সামগ্রী নিয়েও বলবেন। আচ্ছা, এবার একটু বলার সেটা হচ্ছে যে এই বিচারকরা খুব দীর্ঘ প্রক্রিয়ার ভেতর দিয়ে এই গল্পগুলোকে নির্বাচন করেছেন। তাদের সেই গল্প নির্বাচনের দীর্ঘ জার্নি নিয়ে তারা তিনজনেই সংক্ষেপে বলবেন। প্রথমে সর্বাণী বন্দ্যোপাধ্যায়। প্রথমেই 5 মিনিটের সাবধান বাণী, 6 মিনিট হলেও হতে পারে, আবার কমেও যেতে পারে। কথামালাকে আমি কি বলে আমার শ্রদ্ধা, ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাবো ভেবে পাচ্ছি না। এরা আমাকে যে সম্মান দিয়েছেন তার যোগ্য কতটা আমি জানি না, তবে এরা সম্মানীয় নিশ্চয়ই। কেননা 2 দিন ধরে অনুষ্ঠান দেখছি, তো যেভাবে অনুষ্ঠান হচ্ছে শুরুর পর থেকেই আছি। আমার খুব কাছের লোক এনারা, সেই জন্যেই বোধহয় আমাকে ডেকেছেন। যাই হোক, তবু আমি খুব কৃতজ্ঞ, খুব আনন্দিত। আরও আনন্দিত এই জন্য যে রং বেরঙের 121টি গল্প পড়েছি আমি। পরীক্ষায় খাতা দেখা অভ্যেস ছিল, তো খাতা দেখা যারা পড়ান মাস্টারমশাইরা এখানে অনেকেই আছেন, জানেন। খাতা দেখার এর সঙ্গে তফাৎটা হচ্ছে যে খাতায় যা লেখা হয় সেগুলো সমস্ত অধীত বিদ্যা, আর এখানে সবই নিজের মৌলিক চিন্তা, মৌলিক ভাবনা। আর কিছু পাগল মানুষ, তারা না রান্নাবান্না করছেন, না ঘর সংসার করছেন, আমাদের মহিলাদের কথা বলছি, না তারা বসে তাসের আড্ডা করছেন, বসে লিখছেন। তাই 121 জনকেই আমার তরফ থেকে প্রণাম, ধন্যবাদ এবং শুভেচ্ছা। তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন বলে এবং লিখেছেন বলে। এটা খুব ছোট কাজ নয়, খুব বড় কাজ। এবং সবচেয়ে বড় কথা, পুরস্কারটা এখানে কোনো ব্যাপার নয়। আমি নিজে মনে করি, আমাকে যেহেতু এখানে একটু কথা বলার সুযোগ দিয়েছেন তাই বলি, পুরস্কার কে পেলেন আর কে পেলেন না সেটা অনেকটা চান্সেরও ব্যাপার। 2 জন প্রতিযোগী, প্রক্রিয়াটা এইভাবে গেছে, 2 জন প্রতিযোগীর কাছে সব গল্প গেছে, তারা বিচার করে একটা নম্বর তৈরি করেছেন। আবার সেই নম্বর প্লাস মাইনাস হয়েছে 3য় প্রতিযোগী আমাদের শ্রদ্ধেয় সাধন চট্টোপাধ্যায় মহাশয়ের কাছে গিয়ে। কাজেই এই প্রক্রিয়াটার মধ্যে
অনেক রকম টানা পড়েন, অনেক রকম এদিক ওদিক, অনেক রকম নিজের পছন্দের ব্যাপার আছে এবং চান্সেরও ব্যাপার আছে। কারণ আমি শুনেছি যে দুজন খুব ভালো যেহেতু দেখেছি লেখাগুলো, দুজন খুব ভালো লেখক নিজেদের লেখা ছাপিয়ে ফেলেছেন, তারা পুরস্কৃত হতে পারলেন না, ছাপানো যাবে না লেখা, তারা এটা খেয়াল করেননি শর্তটা। তাদেরও আমি শ্রদ্ধা জানাচ্ছি। তাদের সেই অদ্ভুত লেখাগুলো আমি পড়েছিলাম এবং আমার ভীষণ ভালো লেগেছিল। তো লেখা এমন একটা জিনিস যে লেখায় কত কিছু থাকে। কাহিনী একটা বিষয়, কিন্তু উপস্থাপনা আরও বড় বিষয় এবং তাতে কত কিছু মিশে থাকে মানুষের জীবনের এবং না দেখা জীবনের দর্শন থাকে, রং থাকে, প্রক্রিয়া থাকে, চলন থাকে, ভাষা থাকে, যার উপর এই ইমারতটা গড়া হয়। কাজে অনেক কিছুর মিশেলে যেটা তৈরি হয় সেটা যখন আমাদের মনের কাছে পৌঁছয় তখন সেটা আমাদের একটা অনুভূতি দেয়। আমার মনে হয় এই অনুভূতিটার মধ্যে এই সব কিছু যেন মিলেমিশে এক হয়ে গেছে, সব কিছু এসে গেছে। কাজেই এটা খুব সোজা এবং খুব সহজ প্রক্রিয়া নয়। আমরা যারা লিখি তারা নেশায় লিখি, তারা পাগল বলে লিখি, সেই পাগলের দলে আমিও আছি, তারাও আছেন। কাজে আমরা সবাই সমান, কে পুরস্কার পেলাম আর কে পেলাম না এটাতে কিচ্ছু এসে যাবে না। কাজেই আমার মনে হয় যে এটা নিয়ে ভেবে কোনো লাভ নেই যে আমি পুরস্কার পাইনি, আর এটা ভেবেও লাভ নেই যে আমি পুরস্কৃত হয়েছি। আসল পুরস্কার দেবেন সময়। আমি একটা কথা শ্রদ্ধেয় লেখকদের কাছে বারবার শুনি, অনেকেই সাবধান করেছেন, বলেছেন লিখছো লেখো, মনে রেখো এই সময় তোমায় কিছু বলছে, যা বলছে তাই সব সত্যি নয়। যখন তুমি কালের বিচারে উত্তীর্ণ হবে তখন হয়তো তুমি থাকবে না, না থাকায় জানতে পারবো না হয়তো, কিন্তু সেই সময় যখন তোমায় বলবে সাহিত্যিক, যখন তোমায় বলবে তুমি লেখক, তখনই তুমি লেখক হবে। এবং কালের বিচারক, সেই সময়ের বিচারকই হচ্ছেন আসল বিচারক আমাদের পাঠকেরা। এবং তারা আজ নয়, রবীন্দ্রনাথের ভাষায় সেই আজই হতে শতবর্ষ পরে। আমরা সবাই সেই দিনটার প্রতীক্ষায় থাকব যখন আমাদের লেখাগুলো তাদের কাছে পৌঁছবে, তখনও তাদের কাছে পৌঁছবে, তখনও তারা, আমরা যেমন এখনও ঢোড়াইচড়ির মানুষ খুঁজে খুঁজে পড়ি, আরও কত লেখা নাম করছি না আমি, একজনের কথা বললে আরেকজনের কথা বলতে হয়, খুঁজে খুঁজে লেখকের নাম দেখে লেখা বার করে পড়ি, লেখকের লেখা দেখে পড়ি। সেরকম আমাদের লেখাও ভবিষ্যতে যদি কেউ পড়েন, যদি কেউ ভালোবাসেন পড়তে, তখনই আমরা সত্যিকারের পুরস্কৃত হব। এই সময়ে আমাদের হাতে কিছু তুলে দিতে পারে সেটাই সব নয়, এটা আমি অন্তর থেকে বিশ্বাস করি। আর একটা কথাও বিশ্বাস করি যে যারা লিখেছেন, যারা লেখেননি, যারা লিখতে চান এবং যারা নির্বাচিত হয়েছেন, যারা নির্বাচিত হয়েও বিভিন্ন কারণে বাদ গেছেন, আমরা সবাই একটা স্তরে দাঁড়িয়ে আছি। আমরা সবাইকে জড়িয়ে যেন এরকম আনন্দে বাঁচতে পারি। আর এই কথামালা আমাদের সেই জায়গাটাই দিয়েছেন বলে আবার একবার কথামালাকে ধন্যবাদ জানাই। এবং আমি আমার যেটুকু বোঝার সেটুকু বললাম, যদি ভুল কিছু বলে থাকি মাফ করবেন। আর যদি মনে হয় এই কথাগুলো থেকে কিছু নেবার আছে, আমার অনুজ যারা, তাদের আমি বলবো, আমি যেমন আমার অগ্রজদের কাছ থেকে শিখেছি তেমনি তোমরাও শিখো একটা কথা, সেটা হচ্ছে সময়ই একজন এবং একমাত্র বিচারক, লেখার, সাহিত্যের, সঙ্গীতের, সব কিছুর। এই কথাটা মনে রাখলেই ভালো। আর বাদবাকি সব তুচ্ছ করতে পারলে ভালো, যদিও পারি না আমরা, আমিও পারি না, তোমরাও পারো না, হয়তো পারো না, কিন্তু পারার চেষ্টাটা করতে হবে। নমস্কার, এইটুকু। আর একটা কথা বলি, কিছু কিছু লেখা আমার মনে হয়েছে যে আমি লিখতে পারতাম না, আমার মনে হয়েছে। এবং সেই সব লেখকদের তো আমি বলতে পারবো না, তবু বলছি না, অদ্ভুত ভালো ভালো লেখা এসছে, অদ্ভুত ভালো ভালো লেখা।
এই লেখাপড়ার সৌভাগ্য এরা আমাকে দিয়েছেন বলে আমি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। শতদল মিত্র আমাদের আরেকজন বিচারক ছিলেন, তার কথা আমরা শুনব। প্রথমেই তো কথামালাকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই আর কি। এই যখন আমার কাছে সুকান্তর ফোন আসে আর কি, তখন আমি ভাবলাম যে আমার মতো একটা অযোগ্য লোককে কেন রে বাবা। তো যা হোক, আমি এমনিতে রাজি টাজি হই না, বন্ধু মানুষ তবু রাজি হতে হয়েছিল আর কি আমাকে। গল্পগুলো পড়েছি, আমার কাছে প্রায় বোধহয় 120টার মতন গল্প এসেছিল, আমি পড়েছি, দফায় দফায় পড়েছি। এবং যেটা আমার ক্ষেত্রে হয়েছে আর কি, যে এটা খুব চাপেরই ব্যাপার, কেন গল্প বিচার বোধহয় সেভাবে হয় না বোধহয়, আমার যেটা মনে হচ্ছে। কেন বিচারকও তো একটা পাঠক, তো সুতরাং এমনিতে লেখকেরও যেমন ভিন্ন ভিন্ন মনোভূমি থাকে, তেমনি পাঠকেরও একটা আলাদা আলাদা চাহিদা থাকে আর কি। তো সেক্ষেত্রে খুব নিরপেক্ষতা বোধহয় আমি রাখতে পারিনি হয়তো আমার বিচারের ক্ষেত্রে আর কি, কেন সেখানে আমার যে পাঠক চাহিদাটা হয়তো কাজ করেছে, চেষ্টা করেছি। তো উনি বললেন, সর্বানন্দী বললেন যেরকম খুবই ভালো গল্প পেয়েছি, যেটা হচ্ছে কি যে আমি চেষ্টা করেছি যে কীভাবে গল্পগুলোকে বাঁচার আর কি, যেটা আমি মূলত মাথায় রেখেছি। যেটা খুব সুবিধা হতো যে আমরা 3 বিচারক যদি একটু বসতে পারতাম বা একটু ফোনে যদি একটু আলোচনা করে নিতে পারতাম আর কি, যে কীভাবে আমরা বিচার করব। তো সেটা তো হয়নি, আমি আমার মতন করে বিচার করেছি আর কি। তো আমার মানসিকতায় আমি এই সময়টাকে যে গল্প ছুঁতে পেরেছে, এই মাটিকে যে গল্প ছুঁতে পেরেছে, এবং আমি একটুখানি মনে করি যে সাহিত্য তো কী বল, বিনোদন তো বটেই, কিন্তু তার বাইরেও একটা দায়িত্ব আছে আর কি। তো সেই দায়িত্বে মানে আমার যেটা হয় আর কি, যে এখানকার যে এই সামাজিক কি রাজনীতির যে ভণ্ডামি, সেটাও কতটা উঠে আসতে পেরেছে, সেগুলো আমার মধ্যে একটু বিচার্য রেখেছিলাম। সবচেয়ে যেটা বিচার্য রেখেছিলাম যে গল্পগুলো গল্প হয়ে উঠেছে কি না। সেখানে দেখেছি যে অনেকে বিষয়টা খুব ভালো ধরেছেন, শুরুও ভালো করেছেন, কিন্তু শেষ করতে পারেননি আমার মতে, বা আমার বিচারটা ভুলও হতে পারে সেক্ষেত্রে হয়তো, বা কোথাও দেখেছি গল্পের মধ্যে যে টেকনিক্যাল যে ব্যাপারগুলো থাকে আর কি, টেকনিক্যাল ডিটেলসের কোথায় ত্রুটি পেয়েছি। গল্পটা ভালো, কিন্তু গল্পটা যেটা যে ভিত্তিতে দাঁড়িয়ে আছে সেখানে যেন কোথায় যেন ত্রুটি পেয়ে গেলাম, সেখানটা আমার মধ্যে একটু অসুবিধা তৈরি হলো আর কি। তবুও চেষ্টা করেছি, এবং যখন মানে কি বলবো, এইভাবে তো আলাদা করে করে ফার্স্ট সেকেন্ড থার্ড গল্পের বোধহয় করা যায় না আর কি। হ্যাঁ, তো আমি আমাদের মতন নাম্বার দিয়েছি, একটা শর্ট লিস্টও করেছিলাম, এবং যখন দেখছি যে শর্ট লিস্টের মধ্যে মানে আমি যে শর্ট লিস্ট করেছি তার মধ্যে থেকে ওনারা যেটা বেছে নিয়েছেন আর কি গল্পগুলোকে, সেক্ষেত্রে তো আমার প্রায় সব গল্পই সেখানে আছে, তখন ভালো লেগেছে। তখন মনে হচ্ছে যে মোটামুটি বোধহয় বিচারটা ঠিকই হয়েছে আর কি। বেশ, সবাইকে ধন্যবাদ জানাই, আজকের মতো নমস্কার। সাধনদার কথা শুনবো, সাধন চট্টোপাধ্যায়। তবে আমাদের একটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে বিচারকরা একসঙ্গে না বসুন বা বিচারকরা একসঙ্গে মতামত না জানাতে পারুন, আমরা সবার কাছ থেকে আলাদাভাবে চেয়েছি, সেটা কিন্তু খুব সচেতনভাবে করা হয়েছে। সাধনদা নমস্কার, আপনাদের সকলকেই আমার অভিনন্দন। এই সময়ের বাংলা সাহিত্যের অধিকাংশ স্রষ্টারাই এখানে উপস্থিত। আমি প্রথমেই কথামালাকে অভিনন্দন জানাবো, কারণ আজকের দিনের নায়ক কথামালা। নায়ক কেন না, তারা একটা প্রতিযোগিতার আয়োজন করেছে। আজ আর কিন্তু প্রতিযোগিতা ব্যাপারটাই উঠে গেছে। আজ হয় নির্বাচন, আমরা কয়েকজন মিলে ঠিক করব একে পুরস্কার দেব, ওকে পুরস্কার দেব, কিন্তু একটা প্রতিযোগিতার মধ্য থেকে বিচার করে এই যে আমরা এবং ওরা ঠেলাঠেলি ভাগ করে দেওয়াটা, এটা খুব দুঃসাহসিক ব্যাপার বর্তমান সময়ে। এটা কথামালা করেছে, এই জন্য এই সাহসের জন্য আমি তাদের
আন্তরিক অভিনন্দন জানাই। আর সেটা হচ্ছে যে ব্যাটন, যে রিলে রেসের লাস্ট ব্যাটন ফার্স্ট ব্যাটন হয় না। এখানে শেষ বিচারক, প্রথম বিচারক, আমরা তিনজন মিলে যৌথভাবে কাজ করেছি। আমাদের পরস্পরের মধ্যে যে কথাবার্তা, ভাবের আদান প্রদান, এটা না হওয়াই বাঞ্ছনীয়, এবং এটা কথামালা সঠিক কাজ করেছেন। এবার শতদলবাবু তিনি বলেছেন যে তার বিচারের প্রক্রিয়াটা কীরকম। আমি খুব অল্প সময়ের মধ্যে দু চার কথা বলবো, হয়তো আপনারা একমত হবেন না, এবং আপনাদের এই স্বাধীনতা আছে যে আমার মতকে আপনারা ছুঁড়ে ফেলে দিতে পারেন। কিন্তু আমি যে মতটাকে অবলম্বন করে আমার গল্পগুলোকে আমি বিচার করেছি, সেটা আপনাকে আমি জানিয়ে দিই। সেটা হচ্ছে গত 10-15 বছর ধরে আমার মধ্যে একটা বেদনা কাজ করে খুব। সেটা হচ্ছে এই যে ডিজিটালের নামে ম্যাগাজিন থেকে শুরু করে প্রত্যেক দিন সকালবেলায় এই যে আমার কাছে নানা রকম স্ক্রিনে যে গল্পগুলো, আমি কোনোদিনই এটাকে সহমত নই, আমি পছন্দও করি না। আমার মনে হয়েছে যে বাংলা সাহিত্যের একটা সর্বনাশের পর্ব এখান থেকে শুরু হয়ে গেল। সেটা আমার ব্যক্তিগত মত। তবে আমার ভেবে ভালো লাগছে যে গতকাল টাইমস অফ ইন্ডিয়ার যে কলকাতা সংস্করণ, তার একটা দীর্ঘ রিপোর্ট আমি দেখলাম, যে আমি যেটা ভেবেছিলাম হয়তো এরা কাছাকাছি ভাবছে। সেটা হচ্ছে এই ভারতবর্ষের 3টে বৃহৎ বিজ্ঞাপন সংস্থা, তারা আগামী দিনে বিজ্ঞাপনের চরিত্র কেমন হবে সেই নিয়ে গবেষণায় বসার পর একটা রিপোর্ট তারা বার করেছে। এবং রিপোর্ট বার করে তারা বলেছে, না, অর্থাৎ স্ক্রিন যে বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপনের নির্ভরতার চাইতে তারা পত্রপত্রিকায় ছাপা বিজ্ঞাপনের দিকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। একটা দীর্ঘ রিপোর্ট, সে রিপোর্টটা আপনারা দেখে নিতে পারেন। আমি সেখান থেকে 4টে লাইন আপনাদের শোনাচ্ছি, যে কেন আমি উদ্বুদ্ধ এই ধারণায় যে আমার সঙ্গে মিলে যাচ্ছে। বলছে, ডিজিটাল অ্যাওয়ারনেস ইজ ইনস্ট্যান্টেনিয়াস লাইক কুইক কমার্স, ইন্টিগ্রাল টু মডার্ন সোসাইটি বাট ফ্লিটিং, ক্ষণস্থায়ী, বেরিয়ে চলে যাচ্ছে। ইট ইজ দি সারফেস, দি ইন্ট্রোডাকশন, the passing wave, but desire, true soul-stirring desire, is cultivated slowly, rhythmically, until it becomes inseparable from the brand. আমি বলছি ওটা সোল। এই সোলের কাছে, পাঠকের সোলের কাছে একটা লেখাকে ধীরে 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 নিয়ে যাওয়া, এটাই হচ্ছে কিন্তু লিখিত ফর্ম। তা আমার বিস্ময় লাগে যে আজকের যে ডিজিটাল ওয়ার্ল্ড নিয়ে হই হই হচ্ছে বিজ্ঞাপন সংস্থা, তারাই কিন্তু অনুশোচনা করছে এবং তারা ঠিক করছে যে না, এটা ফ্লিটিং। এই ফ্লিটিং ব্যাপারটা সাহিত্যের সবচাইতে ক্ষতিকর দিক। আজ যে লেখা হচ্ছে কাল ভুলে যাচ্ছে, পরশুদিন যে লেখা হচ্ছে তারপর দিন ভুলে যাচ্ছে। বাংলা সাহিত্যে গত 15-20 বছর ধরে যা চলছে, পাঠকের পক্ষে বলাও খুব মুশকিল। বলুন তো, গত 5 বছরের মধ্যে আপনি 10টা ভালো গল্প পড়েছেন, আপনি তালিকা দিন তো দিতে পারবে না। অথচ প্রতিদিন আসছে এবং তার কমেন্ট হচ্ছে, ওহো ওয়ান্ডারফুল, ফাটিয়ে দিয়েছ, গুরু, এই সমস্ত শব্দগুলো চলছে। এতে আমার মনে হয় বাংলা গল্পের ক্ষতি হয়েছে। এই ক্ষতি, এইটাকে মনে রেখে, এই ফ্লিটিং, এই মনে রেখে আমি নিজেকে তো খুব মর্মাহত ছিলাম। পড়তে গিয়ে মনে হচ্ছে যে একই হচ্ছে। আমি সেই বেসিসে এই গল্পগুলোকে দেখেছি, যে গল্প তার মানবিকতা, তার সামাজিক প্রেক্ষিত, যেখানে ধীরে ধীরে একটা মিথিক্যাল রূপ নিয়ে আমার সোলকে স্পর্শ করতে যাচ্ছে, সেই গল্পগুলোকে আমি আমার এই তুল্যমূল্য বিচারে নিয়ে এসেছি। এবং সেখানে এমন হতে পারে
যে আমার এই নির্বাচনের মধ্য থেকে একটা কোনো রকম মুনিমুক্ত আমি মিস করে গেছি, সে অপরাধ আমি স্বীকার করে নিচ্ছি। কিন্তু আমার মনে হয় যে বাংলা সাহিত্যের এই যে ডিজিটাল প্রবণতা, যেটা যে সমস্ত লেখা মুহূর্তের মধ্যে বেরিয়ে চলে যাচ্ছে, তার যে স্বভাব চরিত্রগুলো যে আমাকে আক্রান্ত করছিল, আমি বলতে পারছিলাম না যে গত 2 বছরে আমি কী ভালো উপন্যাস পড়েছি, কী ভালো গল্প পড়েছি। সেটা থেকে বাংলা সাহিত্যের একটা মুক্তি, সেই মুক্তির কিছু কিছু লক্ষণ যে গল্পগুলোর মধ্যে আমার কাছে এসছে, আমি সেই গল্পগুলোকে রেখেছি। এবং সত্যি করে বলতে কি, এইটা রাখতে গিয়ে এই যে কর্তৃপক্ষ, এদের উপরে যে একটা আর্থিক চাপ আসে, সেটা ভুলে গিয়ে এমন একটা সময় মনে হলো একটি গল্প এমনভাবে আলোড়িত করে দিল যে আমাকে যৌথ ফাঁস করতে হলো। তখন আমি জানি না যে এর জন্য আমি কতটা আর্থিক চাপ এদের উপর চাপিয়ে দিলাম। ফলে এখানে দেখবেন এটা যৌথ প্রথম থেকে শুরু করে এই হচ্ছে প্রথা। এবং আমি আশা করব যারা আমার বক্তব্যর কিছু সারমর্ম কিংবা সারার্থ যদি রাখেন, তাহলে আপনারা বিচার করে দেখবেন যে বাংলা গল্পকে আবার কি করে মুখ ফিরিয়ে আনা যায়, কোনো আপনারাই জানতে পারবেন। আর যারা মনে করেন না এটা ফ্লিটিং হলেও এটাই আজকের দিনের রীতি, যে ওই স্ক্রিনে গল্প লিখলাম গুরু বা ফাটিয়ে দিয়েছ, তা নিশ্চয়ই তারা করবেন। তারা কিন্তু আমার এই বিচারের নীতিটাকে সম্পূর্ণ বাদ দিতে পারেন। এইটুকু বলে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। যারা পুরস্কার পেয়েছেন তাদের এবার আমরা ডেকে নিচ্ছি এবং তারপরে আমরা পুরস্কার প্রদান শুরু করব। নমস্কার, আমি এই গল্প প্রতিযোগিতা 2025 কথামালার যে 2025 গল্পমেলা কথামালার যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার আমাকে দায়িত্ব দেওয়া ছিল পুরো প্রক্রিয়াটাকে সম্পন্ন করার জন্য। এটি নিয়ে 2 বছর হলো। 2 বছরই আমরা প্রচুর সাড়া পেয়েছি লেখকদের মধ্যে থেকে। এবারে 121টা গল্প আমরা পেয়েছি। গল্পগুলো আমাদের প্রক্রিয়া শুরু হয়েছে সেপ্টেম্বর মাস থেকে, 6 মাস হয়ে গেছে। তো আগের বছরে ছিল প্রকাশিত গল্প নিয়ে প্রতিযোগিতা, এবছরে হয়েছে অপ্রকাশিত গল্প নিয়ে প্রতিযোগিতা। এখানে প্রচুর ভালো গল্প এসছে, বিচারকদের সমস্ত কথা শুনেছেন, খুব ভালো গল্প এসছে। এবং সেই গল্পর মধ্যে বিচার প্রক্রিয়া দিয়ে সাধনদা বললেন যেভাবে আমরা যুগ্ম প্রথম করেছি 2 জনকে, দ্বিতীয় তৃতীয় এবং 6 জনকে আমরা বিশেষ সম্মান দিচ্ছি। সাধনদার কথা মতো ওই 6 জন প্রত্যেকেই চতুর্থ, কোনো সিরিয়াল নেই। এবার পুরস্কার অনুষ্ঠান শুরু করছি। আমি প্রথমে সবাইকে প্রস্তুত থাকতে বলছি। আমি ডেকে নিচ্ছি সুব্রত দেব, সুব্রত ভৌমিক ও সর্বাণী মুখোপাধ্যায়। আপনারা মঞ্চে চলে আসুন। সামনে চলে আসুন। সর্বাণীদি এই 3 জনকে পুরস্কার দিয়ে সম্মানিত করবেন। সর্বাণী মুখোপাধ্যায়, সুব্রত ভৌমিক, সুব্রত দেব। গল্পের নামটা বলো। সুব্রত ভৌমিকের গল্পের নাম ছায়া। আপনার একটু হাততালি দিন। মেমেন্টো দিচ্ছি। উত্তরী দিয়ে ওনাকে সম্মানিত করা হলো। মেমেন্টো দিয়ে খাম। সামান্য সাম্মানিক।
এরপর ডেকে নেব সর্বাণী মুখোপাধ্যায়কে। সর্বাণীকে সম্মানিত করছে। হ্যাঁ, উত্তরে দিয়ে ওনাকে সম্মান জানানো হচ্ছে। সার্টিফিকেট। সর্বাণী মুখোপাধ্যায়ের গল্পের নাম মিঠুনের মা। সাম্মানিক, বিশেষ পুরস্কার হিসেবে সাম্মানিক প্রদান করা হচ্ছে এবং কিছু উপহার। না, সর্বাণীদি এবং আমরা যে গল্পগুলো আমরা বিচারকদের পাঠিয়েছিলাম, প্রতিটি প্রক্রিয়াটা আমরা অনলাইনে করেছি এবং গল্পের বিচারকদের কাছে শুধু গল্প এবং গল্পের নাম গেছে, আর কিছু যায়নি। গল্পকারদের নাম যায়নি। নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার কিছুই যায়নি। এবার সুব্রত দেব। সুব্রত দেবকে আমরা উত্তরীয় দিয়ে সম্মান প্রদান করছি। মেমেন্টো, সার্টিফিকেট এবং মহারাজা ক্যান্ডেল থেকে একটি উপহার। অনেকেই বলে এবং চিরঞ্জয় দা বলে মহারাজা ক্যান্ডেল নাকি অন্ধকার দূর করে। এরপরে সুব্রতর গল্পর নাম অবলম্বন। এবার আমরা ডেকে নেব শর্মিষ্ঠা বসু, রাজীব তন্তুবায় এবং রীতা বসু, এই তিনজনকে। এটা তিনজনকে আমরা বিশেষ পুরস্কার দেবেন শতদল মিত্র। শর্মিষ্ঠা বসুকে উত্তরে দিয়ে সম্মানিত করা হচ্ছে। সার্টিফিকেট, আরো জোরে হাততালি চাই। মেমেন্টো এবং সামান্য সাম্মানিক আমাদের তরফ থেকে, কথামালার তরফ থেকে। মহারাজা ক্যান্ডেলের থেকে একটি উপহারের এরপর ডেকে নেব রীতা বসু। শর্মিষ্ঠা বসুর গল্পের নাম ঘরে ফেরার পালা। রীতা বসুর গল্পের নাম নিহারিকা। ওনাকে সার্টিফিকেট দেওয়া হলো। উত্তরে দিয়ে ওনাকে সম্মানিত করা হচ্ছে। মেমেন্টো প্রদান করা হচ্ছে। বিচারক শতদল মিত্র দিচ্ছেন এবং আমাদের সামান্য সাম্মানিক এবং এক ব্যাগ উপহার। এরপর ডেকে নেব রাজীব তন্তুবায়ের গল্পের নাম আট কলাইয়া। ওনাকে উত্তরে দিয়ে সম্মানিত করা হলো। মেমেন্টো দেওয়া হচ্ছে আর সামান্য সাম্মানিক আমাদের। মহারাজা ক্যান্ডেলের তরফ থেকে একটি পুরস্কার। এরপর আমি ডেকে নিচ্ছি এই প্রতিযোগিতার তৃতীয় পুরস্কার অধিকারী মধুমিতা রায়। ওনার গল্পের নাম আকাশবাণী। পুরস্কার দেবেন সম্মানীয় আমাদের সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায়।
সাধন চট্টোপাধ্যায় ওনাকে উত্তরীয় পরিয়ে সম্মানিত করছেন। তৃতীয় পুরস্কার কথামালা 2025-এর প্রদান করা হচ্ছে মেমেন্টো, একটি সার্টিফিকেট দেওয়া হলো এবং সাম্মানিক। আমাদের পূর্ব ঘোষণা মতো সাম্মানিক যেটা ছিল তৃতীয় পুরস্কার 3000 টাকা। দ্বিতীয় পুরস্কার বিশ্বদীপ দে, গল্পের নাম নদী মাতৃক। নদী মাতৃক। বিশ্বদীপকে সম্মানিত করা হলো উত্তরীয় পরিয়ে, সার্টিফিকেট প্রদান, মেমেন্টো এবং পুরস্কার মূল্য একটি উপহার মহারাজা ক্যান্ডেলের তরফ থেকে। বললাম তো, হ্যাঁ, দ্বিতীয় পুরস্কার 4000 টাকা। এরপর আমি ডেকে নিচ্ছি মৌসুমী ঘোষ দাস, যুগ্ম প্রথম। সবাই হাততালি। মৌসুমী ঘোষ দাসের গল্পের নাম মাত্র কয়েক ঘন্টা। যুগ্ম প্রথম মৌসুমী ঘোষ দাস, ওনাকে উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হলো, সার্টিফিকেট দেওয়া হচ্ছে, মেমেন্টো। প্রথম পুরস্কারের মূল্য 5000 টাকা, সেই পুরস্কার মূল্য প্রদান করা হলো এবং মহারাজা ক্যান্ডেলের তরফ থেকে একটি পুরস্কার। যুগ্ম প্রথম আরেকজন হয়েছেন মেঘশ্রী বন্দ্যোপাধ্যায়। উনি আমেরিকায় থাকেন, উনি আসতে পারেননি। ওনার প্রতিনিধি হিসেবে ওনার বাবা এসেছেন ওনার পুরস্কারটা গ্রহণ করতে। মেঘশ্রীর বাবা, আপনি চলে আসুন। মেঘশ্রী বন্দ্যোপাধ্যায়ের গল্পের নাম ড্যান্ডেলিয়ান। ড্যান্ডেলিয়ান প্রথম যুগ্ম পুরস্কার মূল্য 5000 টাকা। উনি থাকেন সুদূর আমেরিকাতে, ওনার বাবা হাওড়ায় থাকেন, উনি পুরস্কার গ্রহণ করতে এসছেন। পুরস্কার মূল্য 5000 টাকা প্রদান করা হলো। দু 2025-এর গল্পমেলা প্রতিযোগিতায় আমরা যে সার্টিফিকেটে বা মানপত্র দিয়েছি তার লেখাটা তানিয়া ওটা পড়ে সবাইকে শোনাচ্ছে। মহারাজা ক্যান্ডেল সুবর্ণ জয়ন্তী বর্ষ ছোট গল্প প্রতিযোগিতা, কথামালা গল্প উৎসব 2025, সহযোগিতায় ভাষা ও ভবিষ্যৎ, অভিজ্ঞানপত্র। প্রিয় লেখক, আমাদের আয়োজিত ছোট গল্প প্রতিযোগিতায় আপনার পাঠানো গল্পটি বিচারক মণ্ডলীর নির্বাচনে যুগ্ম প্রথম স্থান অধিকার করেছে। জীবনের একটি বিন্দুতে আলো ফেলে আপনি যেভাবে সুগভীর এক জীবনবোধকে উদ্ভাসিত করেছেন তা বাস্তবিকই মুগ্ধ ও বিস্মিত করে। এই উৎকৃষ্ট সাহিত্য সৃষ্টির জন্য আপনাকে অভিনন্দন জানাই। সবাইকে এই একই বয়ানে লেখা আছে, ওই জন্য একটাই পড়ে শোনানো হলো। ধন্যবাদ তানিয়া। এবার আমরা সমস্ত বিজয়ী প্রতিযোগীদের মঞ্চে আহ্বান করছি, একটা বিচারকদের সঙ্গে গ্রুপ ফটো তোলা হবে।
ধন্যবাদ সবাইকে। গল্পের প্রতিযোগিতার মধ্যে দিয়ে বেশ কয়েকজন গল্পকারকে আমরা পাচ্ছি। তাদের কেউ কেউ কিছুটা পরিচিত, কেউ কেউ হয়তো বা একেবারেই নতুন। তো আমার খুব ভালো লেগেছে যখন আমাকে এদের কথা বলা হয়েছে, এদের গল্পের কথা বলা হয়েছে। আমি চাইবো যে এই গল্পগুলো আমার ওই দৈনিক সংবাদপত্রের সাহিত্য বিভাগে ছাপা হোক, এবং যারা আজকে পুরস্কার পেলেন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, আর কথামালাকে অশেষ সাধুবাদ। এবং বিশেষ করে আমি চিরঞ্জয় চক্রবর্তীকে বলবো, তার এই যে মহারাজা ক্যান্ডেলের পক্ষ থেকেই তিনি এই অর্থমূল্যটি তিনি প্রদান করেছেন। এটা তো আজকাল বিশেষ দেখা যায় না, এরকম একজন ব্যক্তিগত উদ্যোগে এরকম একটি কাজের সঙ্গে যুক্ত আছেন, এবং যাতে নতুন লেখকরা আরও উঠে আসেন, তারা যাতে উৎসাহিত হন, এ ব্যাপারে তার এই যে ভূমিকা, এটা অবশ্যই অবশ্যই খুব প্রশংসাযোগ্য। এবার কথামালা পুরস্কার আপনারা সকলেই জেনে গেছেন। এবারের পুরস্কার প্রাপক দেবশ্রী সারোগী। দেবশ্রীদা মঞ্চে আসবেন, সঙ্গে থাকবেন তপন বন্দ্যোপাধ্যায়, ঝড়েশ্বর চট্টোপাধ্যায়, সমীর চট্টোপাধ্যায়, রামকুমার দা, সুবিতাদি। আপনারা দয়া করে মঞ্চে আসবেন। নমস্কার। একেবারে শুরুতেই আজকের অনুষ্ঠানের আয়োজক, কথামালার সমস্ত সংগঠক, তাদেরকে আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষত অমিত দা, সুকান্ত দা, সুবীর দা, সাত্তকী দা, চিরঞ্জয় দা, আমার বন্ধু বিশ্বজিৎ পান্ডা, তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। কেননা আমার প্রিয় লেখক দেবশ্রী সারোগী আজকে পুরস্কৃত হবেন, সেটা আমার ব্যক্তিগত আনন্দ। আর তার সম্পর্কে আমাকে দু চারটে কথা বলার সুযোগ তারা দিয়েছেন, এজন্যই তাদের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। 10 মিনিটের মধ্যে বলতে বলা হয়েছে, ফলে আমি খুব ছোট্ট করে কয়েকটা কথা আপনাদের সামনে বলছি। দেবশ্রী সারোগী দেখতে দেখতে 7 দশকের পথ পেরিয়ে এলেন। ওর প্রথম গল্প প্রকাশিত হয়েছিল আজকালে 1984-তে। সেদিক দিয়ে দেখলে 70 বছরের ব্যক্তি জীবন, তার মধ্যে 30 বছরের একটা আখ্যান জীবন। এই 30-31 বছরের যে আখ্যান জীবন, সেই আখ্যান জীবনে দেবশ্রী সারোগী উপহার দিয়েছেন 200-র মতো ছোট গল্প এবং 30টির মতো উপন্যাস, আর বেশ কিছু প্রবন্ধ, যে প্রবন্ধের মধ্যে ওর সাহিত্য তত্ত্ব, ওর সাহিত্য দর্শনের কথা পাঠক বিশেষভাবে খুঁজে পাবেন। এখন এখানে যারা বসে আছেন বাংলা সাহিত্যের খুব প্রথিতযশা সমস্ত লেখক, তাদের সামনে বলাটা খুব বেশ ভয়ই পাচ্ছি, ফলে একটুখানি সাহস করেই বলছি যে 200 গল্প আর 30টা উপন্যাস লিখলেই বাংলা সাহিত্যে যে টিকে থাকা যাবে এমন নয়। কিন্তু দেবশ্রী সারোগী এমন কিছু করেছেন ইতিমধ্যেই, যা আমাদের বাংলা সাহিত্যের যে চৌহদ্দি, বাংলা সাহিত্যের যে পরিসর, সেই পরিসরের মধ্যে স্পর্ধিত, ব্যতিক্রমী। আমার ব্যক্তিগত
পাঠ অভিজ্ঞতার নিরিখে আমি তাকে বিগত 3 দশকের বেশি সময় ধরে পড়ছি। আমার একথা মনে হয়েছে যে দেবশ্রী সারুগীর কোনো আগে নেই। যদি তার সূচনা খুঁজতে হয় তাহলে আমাদের চলে যেতে হবে সেই প্যারাবলের যুগে। ফেবল, প্যারাবল, যখন গল্প নিছক গল্প ছিল না, গল্প ছিল একটি দর্শন। দেবশ্রী সারুগী কার্যত আমাদের হাত ধরে সেই দর্শনের কাছে আরেকবার পৌঁছে দেন। দেবশ্রী সারুগীর কোনো উত্তরাধিকার নেই আমাদের বাংলা গল্পে। হ্যাঁ, একথা খুব স্পষ্টভাবে, খুব জেনে বুঝেই বলছি। যদি বিশ্ব সাহিত্যে তার উত্তরাধিকার বা তার পূর্বাপর খুঁজতে চাই, উত্তরাধিকার বললে ভুল হবে, শব্দটা উইথড্র করছি, তার পূর্বাপর খুঁজতে চাই, তাহলে সে পূর্বাপর আমরা খুঁজে পেয়েছি খানিকটা কাফকার মানে প্যারাবলের মধ্যে, খানিকটা জিব্রানের। আপনারা খালিল জিব্রানের কথা জানেন। জিব্রান যেভাবে প্যারাবল লেখেন বা বোরহেস যেভাবে প্যারাবল লেখেন, দেবশ্রী সারুগী সেভাবে তার গল্পের মধ্যে দিয়ে আশ্চর্য এক সব প্যারাবল আমাদের জন্য উপহার দিয়ে যান। আপনারা জানেন যে ফেবল বা প্যারাবল এগুলো আসলে আমাদের ওরাল ট্র্যাডিশনেরই একটি রূপ। মিথিক যুগে যখন কিনা গল্প ছিল একটা দর্শন, তখন একেবারে জাতকের গল্প, হিতোপদেশের গল্প, যখন ওই জাতকত্ব বর্ণনা নারায়ণ গাঙ্গুলির কাছ থেকে, তার বিখ্যাত বই থেকে আমরা সকলে সেই পাঠ নিয়েছি, জাতকের গল্পগুলো যেভাবে পূর্ববাহিনী হয়েছিল, সেই সূত্র ধরে যদি আমরা গল্পের মূল উৎসভূমিতে পৌঁছই, তাহলে আমরা প্যারাবলের কাছে পৌঁছতে পারবো। আমরা হিতোপদেশের গল্প, আমরা পঞ্চতন্ত্রের গল্প, বা আমরা যদি ঈশপের গল্প পড়ি, তাহলে যে প্যারাবলগুলোকে আমরা প্রত্যক্ষ করি, এক ধরনের নীতিকথা, বাইবেলের যে প্যারাবলগুলোর মধ্যে দিয়ে এক ধরনের নীতিকথার কথা বলা হয়, একটা দর্শনের কথা বলা হয়, একটা মেসেজ আসে। দেবশ্রী সারুগী কার্যত আমাদের হাত ধরে সেই সেই আদি গল্পের কাছে যেন নিয়ে যান। এবং ওর গল্প পড়তে পড়তে, ওর গল্প শুধু বলবো না, ওর আখ্যান বিশ্ব পড়তে পড়তে আমার ব্যক্তিগতভাবে মনে হয় উনি সেই আদিম গুণী গল্পকথক, যিনি গল্প বলছেন এবং মুগ্ধ হয়ে আমরা শুনছি, অ্যানসেন্ট ন্যারেটার আমার কাছে দেবশ্রী সারুগী। আমি তার গল্পের কাছে একেবারেই মুগ্ধ পাঠকের মতো সম্মোহিত হয়ে থাকি। বাইবেলের লুক চ্যাপ্টারে আপনারা যেভাবে প্যারাবলের পাঠ পেয়েছেন, নৈতিকতার পাঠ পেয়েছেন, দেবশ্রী সারুগী কার্যত আমাদেরকে সেই জায়গাটায় পৌঁছে দেন। কিভাবে পৌঁছে দেন? একটা খুব ছোট্ট একটা উদাহরণ খুব সংক্ষেপে একটু বলি, না হলে ব্যাপারটা খুব বুঝতে অসুবিধা হতে পারে। কেমন? ধরা যাক দেবশ্রী সারুগীর গল্পের মধ্যে তিনি চেতন, অবচেতন, স্বপ্ন, কল্পনা, ধর্ম, ঈশ্বর, জীবন, মৃত্যু নিয়ে কথা বলেন। এবং তার গল্পের মধ্যে যদি আপনারা ঢোকেন তাহলে বুঝতে পারবেন সেখানে খুব প্রথাগত গল্পের মতো অনেকগুলো চরিত্র, অনেকগুলো সোশ্যাল কনটেক্সট থাকে না। কার্যত তিনি সেগুলোকে অস্বীকার করেছেন, করে তিনি ওই অ্যানসেন্ট ন্যারেটারের মতো করে, ওই এক প্রাচীন গুণীর মতো করে এক গল্পকে বলে চলেছেন। সেই গল্পগুলো কেমন? একটা দুটো ছোট্ট উদাহরণ দিয়ে দিলে ব্যাপারটা হয়তো পরিষ্কার হতে পারে। ধরা যাক একটি গল্প, সেখানে দেবশ্রী সারুগী বলছেন যে আমি গল্প বলার উদাহরণের আগে একটা উপন্যাসের উদাহরণ একটু দিই, তাহলে বুঝতে আরও একটু সুবিধা হতে পারে। উপন্যাসের নাম গল্পকার। সেখানে স্বপ্ন, আকাঙ্ক্ষা, একাকিত্ব, ব্যর্থতার একটা বয়ান তিনি নির্মাণ করছেন। সেই নির্মাণের মুখোমুখি দাঁড়িয়ে
একটা দার্শনিক উপলব্ধিতে পৌঁছচ্ছেন গল্পকার স্বয়ং, তিনি নায়ক। তো তাকে প্রশ্ন করা হচ্ছে, খ্যাতির ক্ষুধা আপনার নেই? আপনার ইচ্ছে করে না আপনার নাম ছড়াক? গল্পকারের এরকম জিজ্ঞাসার উত্তরে বৃদ্ধ অন্ধ গায়ক তিনি বলেছিলেন, খ্যাতি আনন্দ দেয় বলে শুনেছি, কিন্তু গান গাইবার সময় যে আনন্দ পাই, খ্যাতির আনন্দ তার চেয়ে বেশি বলে বিশ্বাস করি না। নিজের বিশ্বাসে বোধে নিশ্চল অন্ধ গায়ক তারপরেই বলেছিলেন, তাছাড়া এ জগৎ যিনি নির্মাণ করেছেন তিনিই তো সবচেয়ে খ্যাতিহীন শিল্পী। খ্যাতি না পাবার যন্ত্রণা তার মতো আর কারই বা আছে? তাকে খ্যাতি দিতে পারত আরেকজন ঈশ্বরই, কিন্তু জগতে দ্বিতীয় কোনো ঈশ্বর নেই। এই বোধ, এই বিশ্বাস একান্তই দেবর্ষীর মনন সঞ্জাত। দেবর্ষী এভাবেই সৃষ্টির আদি উৎস নিয়ে চলে আসেন আজকের একজন ন্যারেটারের সংকটের মধ্যে, আজকের একজন শিল্পীর সংকটের মধ্যে। একটা ছোট্ট গল্পের উদাহরণ দিলে ব্যাপারটা আরেকটু পরিষ্কার হতে পারে। গল্পের নাম বেদনার জন্ম। সেখানে সৃষ্টির আদি তত্ত্ব নিয়ে দেবর্ষীদা কথা বলছেন। নিজের রক্ত মাংস দিয়ে গড়া মানুষগুলোকে গড়ে ঈশ্বর নিজেই যে আনন্দ এবং তৃপ্তি পেয়েছিলেন, সেই আনন্দ এবং তৃপ্তি শেষ পর্যন্ত বিষাদে পর্যবসিত হয়। কেন না, ঈশ্বরের সৃষ্টি মানুষেরা তাদের মধ্যে একটা গণ্ডগোল তৈরি করেছে। নিজেদের মধ্যেই, এই মানুষগুলোর মধ্যে দিয়েই ঈশ্বর নিজেকে উপলব্ধি করবেন, এমন একটা আকাঙ্ক্ষা ছিল ঈশ্বরের। অথচ মানুষগুলো তাকে ভুলে গেছে। অতঃপর জাগতিক বেদনা, ভীতি, যন্ত্রণার ক্ষতবিক্ষত হয়ে একটা শিলাখণ্ডে নিজেদের মাথা ঠুকছে। নিজেরা আসলে কি চায় তারা জানে না, কিন্তু মাথা ঠুকতে ঠুকতে শুধু একথা বলছে যে তুমি কোথায়। ঠিক তখনই চোখ তুলে সবাই দেখতে পায়, শেষ হয়েছে, সবাই দেখতে পায় যে সামনে দাঁড়িয়ে ঈশ্বর। রক্তাপ্লুত শিশুর মতো মানুষগুলো তখন ঈশ্বরের শরীরের নানা বিভঙ্গে মুখ লুকিয়ে অস্ফুট স্বরে পরম নিশ্চয়তায় বলেছিল, আমরা খুব কষ্ট পেয়েছি, বিশ্বাস করো। ঈশ্বরের চোখ দিয়ে তখন অবিরাম বেদনার অশ্রু ঝরেছিল, হয়তো আনন্দেরও। গল্পটা এটা নয়, গল্পটা ঠিক তারপরে উড়াল দেয় মানুষের এই যে অস্তিত্বহীনতার বোধ, যে মানুষেরা নিজেদেরকে খুঁজতে পাচ্ছিল না, নিজেদের অস্তিত্ব সম্পর্কে সন্দিহান হয়ে উঠেছিল। মানুষের অস্তিত্বহীনতার এই বোধই আসলে ঈশ্বরহীনতার বোধ, যা ঈশ্বরকেও বিচলিত করেছিল। এভাবেই দেবশ্রী সারুগী আমাদের সৃষ্টিতত্ত্ব নিয়ে কার্যত খেলেন। হ্যাঁ, এটা ওর আখ্যানের মধ্যে আপনারা যদি প্রবেশ করেন তাহলে বুঝতে পারবেন যে কি অসম্ভব সব দার্শনিক প্রতীতি নিয়ে তিনি এখানে খেলছেন। ঈশ্বর তাকে আলোর নিচে দেখিয়েছিল, দূর নক্ষত্রের নিচে শুয়ে আছে এক অন্তহীন নদী। অন্তহীন এই নদীর এই অসীমের বোধই হলো পরিপূর্ণ ঈশ্বর বোধ। জাগতিক সমস্ত আকাঙ্ক্ষাকে তার কাছে তুচ্ছ মনে হয়। দেবশ্রীদার লেখার মধ্যে বারবার এভাবেই আসে ঈশ্বরের কথা, জীবনের কথা, মৃত্যুর কথা। কার্যত এই ঈশ্বর, অস্তিত্ব, অস্তিত্বহীনতা, জীবন, মৃত্যু, এই সবগুলোকেই তিনি দেখতে চান ইয়ুংয়ের থিওরি অফ আনকনশিয়াসনেসের দৃষ্টিকোণ থেকে। এবং তিনি নিজেই বলেন যে যার অবচেতন যত জাগ্রত তিনি সবচেয়ে শক্তিশালী শিল্পী। আর আমরা কে না জানি এই মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন তিনিই শ্রেষ্ঠ শিল্পী, যার অবচেতনে কার্যতেই মহাবিশ্বটা ভাসছে। খেলিচয়ে বিশ্বলয়ে, আপনারা সে গান, বিখ্যাত গান শুনেছেন নিশ্চয়ই। দেবশ্রীরা কার্যত তার লেখার মধ্যে দিয়ে
এগুলো নিয়ে খেলেন। ওর আপনাদের মনে হতে পারে তাহলে উনি সমকালীনতার কথা আসছিল একটু আগের সেশনে, এই সমকালীনতা কোথায়? নিশ্চয়ই আছে। ওর দাঙ্গা সিরিজের গল্পগুলো যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে একজন ভয়ঙ্কর দাঙ্গার মধ্যে একজন মানুষ ভাবছেন তিনি তার স্ত্রী পুত্র নিয়ে কোথায় বা যাবেন, ঈশ্বর নিশ্চয়ই তাকে বাঁচাবেন। এই বিশ্বাস ওই আক্রান্ত মানুষটাকে শান্তি দিয়েছিল, কিন্তু স্বয়ং ঈশ্বরকেই খুব বিচলিত করেছিল। দাঙ্গা সিরিজের গল্প পড়লে বুঝতে পারবেন দেবশ্রীদা দাঙ্গার এই সাম্প্রতিক বাস্তবতা নিয়ে কথা বলেন না। একেবারে সেই রাম মন্দির যখন ধ্বংস হচ্ছে, বাবরি মসজিদ যখন ধ্বংস হচ্ছে, বা যখন গুজরাট দাঙ্গা হচ্ছে, বা যখন বামিয়ানে বুদ্ধমূর্তি ধ্বংস হচ্ছে, তখনও তার বেশ কিছু পরে দেবশ্রীদা এই ধরনের অনেকগুলো গল্প লিখেছেন, যার মধ্যে আসলে দাঙ্গার দর্শন নিয়ে কথা বলছেন। এবং সে সময় তিনি দেখছেন যে দাঙ্গার সময় দৌড়গুলো হয় চক্রাকার, দাঙ্গার সময় হন্তারক নিজেই বুঝতে পারেন না তিনি কিভাবে হন্তারক হয়ে উঠলেন। দাঙ্গার এই এথিক্স নিয়ে কথা বলেন দেবশ্রী সারুগী। অসংখ্য কথা বলা যায় তার গল্প বিশ্ব নিয়ে, তার আখ্যান বিশ্ব নিয়ে। আমরা দেবশ্রীদার কাছে কার্যত খুব শেষ করে ফেলেছি, 1 মিনিট, হ্যাঁ, খুব মানে দ্রুত বলতে হচ্ছে, মার্জনা করবেন। যেমন করে ধরুন বাংলা সাহিত্যে বাংলা ভাষায় লেখা বলে সতীনাথ ভাদুড়ির ঢোড়াইচরিত মানুষকে আমরা খানিকটা বাংলা উপন্যাস হিসেবে পড়ি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলায় লেখা প্রথম ভারতীয় উপন্যাস যদি গোরা হয়, দ্বিতীয় ভারতীয় উপন্যাসের নাম ঢোড়াইচরিত মানুষ। একটা ইন্ডিজিনাস ইন্ডিয়া ওই ঢোড়াইয়ের মধ্যে ঢুকে আছে। যেমন করে এখানে অনিতা দি এসছেন কিনা আমি জানি না, অনিতাদির মহাকান্তার বা মহানদীর মধ্যে ওই ভারতীয় প্রেক্ষাপটটাও খুব চমৎকারভাবে আসে। আমাদের খুব সৌভাগ্য দেবশ্রীদা বাংলায় লেখেন। দেবশ্রীদার লেখাগুলো বাংলা হরপে, এটা আমাদের কাছে গর্বের, দেবশ্রীদার কাছেও তাই। কিন্তু দেবশ্রীদা আসলে শুধুমাত্র একজন বাঙালি লেখক নন। দেবশ্রীদার লেখা যে কোনো দেশের যে কোনো ভাষার লোক, তার পাঠক তার মতো করে পড়তে পারেন। দেবশ্রীদা সেই ভারতীয় লেখক যার কাছে থেকে আমরা ওই গল্প, যখন গল্প ছিল না, গল্প ছিল দর্শন, সেই দর্শনের পাঠ আমরা নিতে পারি। আসুন আমরা আরেকবার আমাদের প্রিয় এই গল্পকারকে অভিনন্দন জানাই। ধন্যবাদ সকলকে, নমস্কার। বরেন্দ্রকে অনেক ধন্যবাদ বরেন্দ্রর ব্যাখ্যা এবং বিশ্লেষণের জন্য। বরেন্দ্র আসলে ভালোই বলে, অধ্যাপক মানুষ তো। আচ্ছা, এবার আমরা পুরস্কার অংশে চলে যাই। পুরস্কার পাচ্ছেন দেবশ্রী সারোগী, আপনারা জেনেই গেছেন। আমরা প্রথমে দেবশ্রীদাকে উত্তরীয় পড়াবো। উত্তরীয় পড়াবেন সমীর চট্টোপাধ্যায়। দেবশ্রী সারোগীকে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন সমীর চট্টোপাধ্যায়। কথা বলা ভাষা ভবিষ্যৎ পুরস্কার এবছরের প্রাপক দেবশ্রী সারোগী। এবার পুষ্পস্তবক অর্পণ করবেন আরেক বিশিষ্ট সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায়। কথামালা পত্রিকা দেবশ্রীদাকে দেওয়া হচ্ছে, দেবেন সুবিতা চক্রবর্তী। ওইখানে বসে দেবশ্রী সারোগীর হাতে মহারাজা ক্যান্ডেলের তরফের উপহার তুলে দেবেন ঝড়েশ্বর চট্টোপাধ্যায়।
কথামালা সহযোগী ভাষা ও ভবিষ্যতের পক্ষ থেকে যে উপহার সামগ্রী তুলে দেবেন তপন বন্দ্যোপাধ্যায়। এবার মেমেন্টো এবং মানপত্র প্রদান সাধন চট্টোপাধ্যায় তুলে দেবেন দেবশ্রী সারগীর হাতে। এই মেমেন্টোটি ডিজাইন করেছেন সোমনাথ বন্দ্যোপাধ্যায় এবং অরিজিৎ মান্না। খুবই আশ্চর্য রকমের ডিজাইন, আপনারা দেখবেন এটা একদম আলাদা করে করা হয়েছে। অমিতদাকে ডাকবো। সাম্মানিক তুলে দিচ্ছেন কথামালার সভাপতি শ্রী অমিত ভট্টাচার্য। মানপত্র দেবশ্রীদাকে যে মানপত্রটি দেওয়া হলো সেটি শ্যামলী আপনাদের পড়ে শোনাচ্ছে, শ্যামলী আচার্য। সাহিত্যিক দেবর্ষী সারগী, মাননীয় শো, বাংলা গল্পের আঙিনায় স্বতন্ত্র চিহ্নিত উপস্থিতি আপনার। আপনার গল্পের হাত ধরে আমরা জগৎকে, মানুষকে, জীবনকে, বেঁচে থাকাকে নতুন অর্থময়তায় আবিষ্কার করি। কোথাও যেন আমাদের পাল্টে দেয় আপনার গল্প। আপনার গল্প আমাদের মেধা ও হৃদয়কে উজ্জীবিত করে। আপনার গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত থাকে রস এবং সম্মোহনের বিস্তার। গল্পের পরতে পরতে যে সত্য এবং তাৎপর্য উন্মোচিত করেন আপনি, তার স্পর্শে আমরা মুগ্ধ, বিস্মিত ও বিগলিত হই। আমাদের হৃদয় প্রসারিত হয়। জীবনের কিছু মুহূর্ত যে এরকম তাৎপর্যপূর্ণ হতে পারে তা আমরা জানতে পারি আপনার গল্পে। বিহ্বল হই। প্রথমাবধি গল্প নির্মাণে যত্নশীল আপনি। গল্পের প্রকাশভঙ্গি ও গঠন সৌষ্ঠব নিয়ে অত্যন্ত মনোযোগী। সর্বাঙ্গ সুন্দর কৃৎকৌশল আপনার গল্পের রস সৃষ্টিতে বিশেষ মর্যাদা দিয়েছে। বাংলা গল্পের সামগ্রিক অবদানের জন্য আপনাকে কথামালা পুরস্কার 2025 প্রদান করতে পেরে আমরা ধন্য। আপনার সুদীর্ঘ লেখক জীবন কামনা করি। কথামালার বন্ধুরা, কথামালা গল্প উৎসব 2025। ভাষা ও ভবিষ্যতের তরফ থেকে সোমশুভ্র দেবশ্রীদার হাতে মানপত্র তুলে দিচ্ছে। মানপত্রটা লেখা এবং লেআউট ডিজাইন অরিজিৎ মান্না। সোমনাথ বন্দ্যোপাধ্যায় আছেন? আসুন। মেমেন্টো যিনি বানিয়েছেন, আমরা এবার পুরস্কারের পরে পুরস্কার প্রাপক দেবশ্রীদার প্রতিক্রিয়া শুনি। সোমনাথ বন্দ্যোপাধ্যায় বানিয়েছেন মেমেন্টোটি। শিল্পী এবং প্রাপক পাশাপাশি এবার
সবাইকে নমস্কার। আর কথামালাকে আমার কৃতজ্ঞতা জানাই আমাকে পুরস্কৃত করার জন্য। লিখছি প্রায় 35-40 বছর, কিন্তু এত বছর ধরে গল্প লেখার চেয়ে গল্প নিয়ে ভাবি বেশি। ফলে আমার যত গল্প আমি লিখেছি তার চেয়ে বেশি মনে হয় গল্প নিয়ে ভাবনা লিখেছি, নোট বইয়ের আকারে, ডায়েরির আকারে। এখনও তাই করি। আমি অত্যন্ত অল্প লিখি, সারা বছর হয়তো 2-3টে গল্প এবং একটি উপন্যাস। কোনো কোনো বছরে কোনো গল্প না, কোনো উপন্যাস না। একটা উপন্যাস লিখে 4-5 বছর ফেলে রেখেছি, একটা গল্প লিখে বেশ কয়েক মাস ফেলে রেখেছি। এরকম প্রায় ঘটে আমার ক্ষেত্রে। তার একটা কারণ ওই গল্প নিয়ে ভাবা। অবাক হয়ে যায় যে কত রকম গল্প হয়, গাছে কত রকম ফল হওয়ার মতো। তো বাংলার এবং পৃথিবীর নানা গল্প পড়ে আমার মনে হয় আর লেখার দরকার নেই। আমার এটা প্রায় মনে হয় যে এত সুন্দর সুন্দর গল্প, তা আমি আর কী লিখব, পড়তেই ভালো লাগে। ফলে আমি শুধু ভেবে যাই যে কেমন গল্প লিখব, কোন ভঙ্গিতে লিখব, ন্যারেটিভ স্টাইল কেমন হবে। বরেন্দ্র যেটা বললেন প্যারাবল, প্যারাবল তো অত্যন্ত শক্তিশালী এবং প্রাচীন একটা গল্প মাধ্যম। এ আমাকে খুব টানে। সে যীশু খ্রিস্টের প্যারাবল কি আমাদের ঈশপের প্যারাবল কি টলস্টয়ের প্যারাবল। টলস্টয়ের একটা বই আছে 23 টেলস, মতো কম পড়া হয় কিন্তু মারাত্মক গল্প। কাফকার কথা বললো, কাফকার ছোট ছোট প্যারাবল। প্যারাবল আমাকে খুব, মহাভারতের রামকৃষ্ণের কথামৃতের কাহিনী খুব টানে। ফলে এইগুলো পড়তেই সময় চলে যায়, নিজের লেখার বেশি হয় না। তারপর ভাবতে হয় খালি ন্যারেটিভ স্টাইল নিয়ে নয়, ভাষা কী হবে। এক সময় যখন গল্প লেখা শুরু করি তা আমি কমল কুমার মজুমদারের খুব ভক্ত ছিলাম, যে ওই রকম বাংলা ভাষা, ওই রকম ন্যারেটিভ স্টাইল, ওই রকম বিশেষণ, চিত্রগল্প। কমল কুমারের লেখা পড়ে আমি চিত্রগল্প খাতায় টুকে রাখতাম। নিমন্নপূর্ণায় এক জায়গায় লিখছেন, অন্ধকার ছেঁড়া চুলের মতো ভেসে গেল। এই চিত্রগল্পটা, এই উপমাটা আমার মনে আছে, যে অন্ধকার ভেসে যাচ্ছে ছেঁড়া চুলের মতো। অবশ্যই নারীর ছেঁড়া চুল, লম্বা একটু হবে, বলছে অন্ধকার ভেসে যাচ্ছে ছেঁড়া চুলের মতো। আরেক জায়গায় লিখছেন, ওই খাঁচায় ছোলা দেওয়া হয়েছে, তখন ওই দুটো ভিখিরিনী বালিকা জমিদার বাড়িতে ঢুকে ওই চুরি করে খাঁচা থেকে ছোলা খাবে বলে আঙুল ঢুকিয়েছে এবং টিয়াটা কামড়ে ধরেছে। টিয়াটা আঙুল কামড়ে ধরেছে। ভোরবেলা বাড়িতে সবাই ঘুমোচ্ছে বা কেউ কেউ চানে গেছে, তো আঙুল কামড়ে ধরতে, টিয়াটা যখন আঙুল কামড়ে ধরলো ওই ভিখিরি বালিকার, তখন সে চিৎকারে, টিয়ার কামড় খুব জোরালো হয়, তো চিৎকার করে ওঠে। এবং কমল কুমার লিখছেন যে ওর চিৎকারে সমস্ত ভোরের বাড়িটা বেড়ালের চোখের মতো বড় হয়ে গেল। ওর চিৎকারে বাড়িটায় বেড়ালের চোখের মতো, যেমন বেড়াল শিকার দেখলে হঠাৎ ঝিমুচ্ছে বেড়াল, কিন্তু শিকার দেখলে চোখ খুলে ফেলে আর বড় করে। তো বাড়িটা জাগ্রত হলো, জেগে উঠলো যে কে ঢুকেছে, চিৎকার কেন, কে চুরি করতে এসছে। তো এরকম তো কমলবাবু তার অনুকরণেই খানিকটা, অনুকরণ তো হয় না, তার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমি প্রথম গল্প লিখি আজকালে 1984 সালে মনে হয়। গল্পটার নাম আরশোলা।
ওটাই আমার দৈনিক সংবাদপত্রে প্রকাশিত প্রথম গল্প, এবং কমলবাবুর ভাষার প্রভাব তাতে লক্ষণীয়, বোঝা যায়। তারপর আস্তে আস্তে ভাবতে ভাবতে নিজের ভাষা বার করব, কমলবাবুর উর্ণনাভ থেকে কেটে বেরিয়ে আসতে হবে। তারপর নিজের ভাষা কেমন হবে, কোন ভাষায় লিখব, বাংলা ভাষাটা তার শক্তির জায়গাটা, এটা ভাবতে শুরু করলাম যে বাংলার যে শক্তি, বাংলা ভাষার শক্তি কিন্তু আমার এখনও মনে হয় সরল বাক্যে, সিম্পল সেন্টেন্সে শক্তির জায়গা। আমি চাইলে কমপ্লেক্স বাক্য, যৌগিক বাক্যকে কম্পাউন্ড সেন্টেন্স করতে পারি, কিন্তু শক্তির আসল জায়গাটা হচ্ছে ওই জল পড়ে পাতা নড়ে। এই হচ্ছে বাংলা ভাষা। আমার মনে হতে লাগলো যে বাংলা ভাষার শক্তির জায়গা হচ্ছে ওই রকম বাক্য যা বলে জল পড়ে পাতা নড়ে। তা আমি ভাষা, তখন আমার ভাষা কেমন হওয়া উচিত আমি ভাবতে শুরু করি। তারপর গল্পের একটা প্রধান জায়গা যেটা নিয়ে আমার মনে হয় নতুন লেখকেরা কম ভাবে, আমি যখন গল্প পড়ি অন্যদের তখন এটা অনুভব করি যে লেখকেরা নানা রকম গল্প লিখতে চায়, নানা রসের, নানা স্বাদের। এই যেমন হাসির গল্প, কখনো বিস্ময়ের ভূতের গল্প ইত্যাদি এরকম হয়ে থাকে বাংলায়। কিন্তু আমি মনে করি প্রতিটি লেখক একটা নিজস্ব বিশিষ্ট রসের অধিকারী। সব রস সকলের দ্বারা হয় না। একজন লেখককে চিন্তা করে, অনুশীলন করে, ভেবে ঠিক করতে হবে সে নিজে কোন রসের অধিকারী, এবং সেই অধিকারটাই তাকে রাখতে হবে। নানা রসে বিচরণ করা কাজের কথা না। তো আমাকে ভাবতে হতো যে কোন নান্দনিক রস আমার ক্ষেত্রে সহজভাবে আসে, কোনটা আমি পারবো আর কোনটা পারবো না। দেখলাম কি বেশিরভাগ ক্ষেত্রে আমি পারবো না, আমার না পারার এরিয়াটাই বেশি গল্প লেখার ক্ষেত্রে। কিছু কিছু জায়গায় আমি হয়তো কিছু করতে পারবো, যেটা আমার এরিয়া, আমার জায়গা। তো এই ভাষা, গল্পের বিষয়, এ তো খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, বিষয়। আমি মনে করি পৃথিবীর অধিকাংশ গল্প, সব গল্প না, কারণ মহান গল্পও প্রচুর, কিন্তু অধিকাংশ গল্প যে আমাদের ক্লান্ত করে, আমরা পড়ে আনন্দ পাই না, তার একটা কারণ বিষয় তুচ্ছ। বিষয় তুচ্ছ, আর তুচ্ছ বিষয় নিয়ে মহৎ গল্প হয় না। বিষয়টা অত্যন্ত মামুলি, মানে যে বাস্তবতা, ধরুন বাস্তবে আমাদের ক্লান্ত করে, যে বাস্তবতা বা যে সংকট বাস্তবে বেশিক্ষণ শুনতে আমাদের ভালো লাগে না, সেটাই যদি গল্পে আমি পাতার পর পাতা বিস্তারিত করে লিখি, আমি ক্লান্ত হব। কারণ বাস্তবে ওই কথা শুনতে ভালো লাগে না। ওই মানে খুব মামুলি মনে হয় যে কথাগুলো বাস্তবে, যে সংকটগুলো বাস্তবে। ছেলে ইংলিশ মিডিয়ামে ভর্তি হবে না বাংলা মিডিয়ামে, এ নিয়ে স্বামী স্ত্রীর কলহ, আমরা পড়েছি এই গল্প। প্রমোটার একটা বাজে বাড়ি আমাকে দিয়ে ঠকিয়ে দিল, এটা নিয়ে উপন্যাসও পড়েছি। তা আমাদের মনে রাখতে হবে, অন্তত আমি মনে রাখবার চেষ্টা করি, সেটা হচ্ছে যে জীবনের সব সমস্যা সাহিত্যের সমস্যা না, ওটা জীবনের সমস্যা, কিন্তু ওই সমস্যা নিয়ে একটা ভালো গল্প বা উপন্যাস হবে না। তো এই বিষয় নির্বাচন একটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যখন প্রথমে খুব ভাবতাম তখন কি কি বিষয় আমার লেখায় হওয়া উচিত আর কি কি পারবো না, তার একটা লিস্ট করতাম যে এই বিষয়গুলো মনে হয় আমি কিছু লিখতে পারি, আর এইগুলো জীবনে ইম্পর্ট্যান্ট। রাত্রিবেলায় বাড়ি ফিরে দেখছি যে জল বন্ধ, কারেন্ট নেই, লোডশেডিং, তো এটা তো জীবনের একটা সংকট। ঠিকই তো, সারা রাত ঘুম হবে না, পরদিন অফিস যেতে হবে, সারা রাত আলো নেই, কিন্তু এটা নিয়ে সাহিত্য হয় না, এটা নিয়ে গান হয় না, এটা নিয়ে ছবি হয় না। তো সাহিত্য বা শিল্পের নিজস্ব কিছু সংকটের জায়গা, এরিয়া আছে, যদিও সেটা জীবন থেকেই নেয়া।
আর আরেকটা যেটা শিল্পের আয়রনি, সেটা হচ্ছে যে শিল্প ওই সংকটকে আনন্দের করে তোলে। এ একটা অদ্ভুত ব্যাপার, আমরা সবাই জানি যে বাস্তবের সংকট যখন শিল্পে ট্রান্সফর্মড হয় সেটা আনন্দের হয়ে যায়। তো এই যে আনন্দের করে তোলা, অর্থাৎ একটা ঘটনাকে, একটা ক্রাইসিসকে, একটা কিছু চরিত্রকে নিয়ে আমি যখন গল্প উপন্যাস লিখছি, সেটা কোথাও আনন্দের ব্যাপার হবে। একটা ট্র্যাজেডি অফ আর্ট, এক অদ্ভুত ব্যাপার। আমার একটা ঘটনা মনে পড়ছে যে তখন আমি আজকালে সাংবাদিক হিসেবে চাকরি করি, তো ওই সময় একটা ছেলে ওই রেলের তার চুরি করতে গিয়ে ইলেকট্রোকিউটেড হয় এবং সে ঝুলে থাকে। তারটা স্পর্শ করতেই কারেন্ট খেয়ে সে মরে যায় এবং ঝুলে থাকে, এবং সেই ছবিটা আজকালের প্রথম পৃষ্ঠায় ছাপা হয়। তো যেদিন ছাপা হয় সেই দিন সকালে আজকাল বসে আমরা গল্প করছি, ডক্টর বিষ্ণু মুখার্জি বলে একজন ডাক্তার তখন খুব লিখতেন, তিনি ছিলেন যে ছবিটা তোলে অমিত ধর বলে মনে হয় ফটোগ্রাফার, আমরা কয়েকজন। তো সবাই মুগ্ধ হয়ে ছবিটার দিকে তাকিয়ে, এবং আমরা বিশ্লেষণ করছি যে কী সুন্দর লাইট অ্যান্ড শেড এসছে। আমরা দেখছি যে এই যে ছবিটা যে অ্যাঙ্গেল থেকে ফটোগ্রাফার তুলেছে অন্য অ্যাঙ্গেলে ভালো লাগতো না, এই মারাত্মক অ্যাঙ্গেল হয়েছে, কিন্তু ছেলেটি ঝুলছে। ওটা একটা বাস্তব ছবি, কিন্তু যেহেতু ওটা ফটোগ্রাফ হয়েছে, আর্ট হয়ে গেল। বাস্তবে ওই ছেলেটিকে দেখলে আমরা স্তব্ধ হয়ে যেতাম, কষ্ট পেতাম, কিন্তু ছবিতে কষ্ট পাচ্ছি না তা না, আনন্দও পাচ্ছি। বীণা ভার্গব বলে একজন আর্টিস্ট ছিলেন, বীণা ভার্গব, তিনি শিয়ালদা স্টেশনে গিয়ে ওই স্টেশনে যে ভিকিরি তাদের ছবি আঁকতেন, মানে লাইফ স্টাডি। তা আমি তখন কলা সমালোচক ছিলাম আজকালে, তা আমি ওর স্টুডিওতে গিয়ে ছবিগুলো দেখতাম। তো উনি খুব উচ্ছ্বসিতভাবে, মানে ছবিগুলো তিনি লাইফ স্টাডি করেছেন, ওই শিয়ালদা স্টেশনে বসে বসে সারাদিন এঁকেছেন, এবং এবার স্টুডিওতে নিয়ে এসে একটু টাচ ফাচ দিচ্ছেন। তো আমাকে দেখি উচ্ছ্বসিত যে দেখো কী এঁকেছি, কিন্তু ওগুলো লাইফ স্টাডি, অর্থাৎ ওই নিরন্ন অভুক্ত বাচ্চাদের ছবি উনি দেখে দেখে এঁকেছেন, কিন্তু যেই ওটা ক্যানভাসে চলে এলো ওটা আনন্দের হয়ে গেল। তো এখান থেকে মুক্তি নেই যে শিল্প জীবনের ট্র্যাজেডিকে কোথাও উপভোগ্য করে তোলে। তা আমাকেও এটা নিয়ে ভাবতে হতো যে আমার নান্দনিক রস কী হবে, আনন্দের জায়গাটা তা পাঠকদের দিতে পারছি কি না, যে চিত্রকল্প ব্যবহার করছি সেটা তাদের ভালো লাগবে কি না। তো এইরকম আর কি। তো এই চেষ্টা করছি লিখতে। বরেন্দু যেটা বললেন যে প্যারাবল, কিন্তু ঈশ্বর ছাড়াও জীবনের নানা সংকট নিয়ে আমি লিখেছি। দাঙ্গা নিয়ে বলল, রাজনীতি নিয়েও লিখছি, হত্যা আমার গল্পে খুব আসে, প্রচুর গল্প, সামাজিক হত্যা। সুমিতাদি যখন গল্প লেখা শুরু করেছি তখন তিনি আমার উপর নানা জায়গায় লিখতেন, তো তিনি নিজেই বলেছেন যে দেবর্ষীর লেখায় খুব হত্যা আসে। তো এইভাবেই চেষ্টা করে যাচ্ছি। নমস্কার। হ্যাঁ, দেবর্ষীদাকে আর আলাদা করে ধন্যবাদ জানানোর কিছু নেই। আমাদের পুরস্কারের অনুষ্ঠান এখানেই শেষ হলো।